তার উন্মেষ ঘটাচ্ছিলেন। কিন্তু এই চিন্তাটা আবার সমাজ খুব একটা স্থায়িত্ব পায় না। কারণ সমাজ কাঠামোটাকে যারা নিয়ন্ত্রণ করে, তারা সমাজ কাঠামোকে নিয়ন্ত্রণ করতে গিয়ে মানুষের মনস্তত্ত্বকে নিয়ন্ত্রণ করতে চায়, এবং মনস্তত্ত্বকে নিয়ন্ত্রণ করতে গিয়ে ধর্ম যে কত বড় শক্তিশালী উপাদান 2000 বছর আগে সেনেকা সেটা উপলব্ধি করেছিলেন। সেনেকা একটা চমৎকার কথা বলেছিলেন যে রিলিজিয়ন এটা কীরকম, যে টু দ্য ওয়াইজ ম্যান অ্যাজ এ ফলস, to the common people as belief, and to the rulers as an useful instrument. যে জ্ঞানীর কাছে এটা পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে এটা গ্রহণ বর্জন, এটা কি পরিত্যাজ্য নাকি এই ধরনের বিষয়, কখনো সেটা সে পরিত্যাগ করে। সাধারণ মানুষের কাছে এর বাইরে তো আর কোনো অবলম্বন নাই, তার কাছে এটা বিশ্বাস। আর শাসক গোষ্ঠীর কাছে এটা হচ্ছে একটা প্রয়োজনীয় অস্ত্র। বেগম রোকেয়া কিন্তু এটা বুঝেছিলেন, বুঝে তিনি দেখেছিলেন তার জীবন যেখান থেকে শুরু হয়েছে। মানুষ তো তার পারিপার্শ্বিকতা থেকেই একটা জিনিস বুঝতে শেখে। যেমন মহাসুদম খুব চমৎকার করে বলেছেন যে চিন্তা আসে কোথায়, চিন্তা কি ঈশ্বর পাঠিয়ে দেন, চিন্তার উৎপত্তি কোথায়? তিনি বলছেন যে বস্তু জগতের সঙ্গে মানব মস্তিষ্কের ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে চিন্তার উদ্রেক হয়, সমাজের সঙ্গে ব্যক্তির চিন্তার মধ্য দিয়ে চিন্তার উদ্রেক হয়। বস্তু জগতের সঙ্গে যেমন চিন্তার ঘাত প্রতিঘাত হয় মানব মস্তিষ্কের, যেমন এখন আমরা যখন এখানে বসে আছি তখন প্রত্যেকেই আমরা শীত বস্ত্র গায়ে দিয়েছি। এটা যদি জুলাই মাস হতো তাহলে কি এরকম করতাম? তখন আমি একটা ছাতা নিয়ে বসতাম, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। তাহলে বস্তু জগতের সঙ্গে ঘাত প্রতিঘাতে আমার মধ্যে চিন্তা হলো যে আজকে শীত হবে এবং শীতের প্রোটেকশন আমার কাপড় পরতে হবে, অথবা এখন বৃষ্টি হবে তার প্রোটেকশন হিসেবে ছাতা নিতে হবে। বস্তুর সঙ্গে, বস্তু জগতের সঙ্গে, প্রকৃতি জগতের সঙ্গে মানুষের এই ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে মানুষ প্রকৃতিকে জানতে পারে, বুঝতে পারে, তার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। এটা একটা চিন্তা। সেখান থেকে এসেছে আপনারা জানেন চিন্তাশাস্ত্রের সেই জায়গাগুলো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, জিওলজি, বোটানি। এবং ম্যাথামেটিক্স বলছে ম্যাথামেটিক্স কি কিছু প্রডিউস করে? বলছে না, ম্যাথামেটিক্স কিছু প্রডিউস করে না, কিন্তু এটা হচ্ছে কুইন অফ সায়েন্স, বিজ্ঞানের রানী। ম্যাথামেটিক্স হচ্ছে বিজ্ঞানের ভাষা, ম্যাথামেটিক্স ছাড়া বিজ্ঞান বোঝা যাবে না। এমনি করে এটা বলে ন্যাচারাল সায়েন্স। আবার মানুষ যখন সমষ্টিগতভাবে বসবাস করেছে, মানুষের সঙ্গে ব্যক্তির যে চিন্তা ঘাত প্রতিঘাত, সেখান থেকে এসেছে সমাজ চিন্তা। সেই সমাজ চিন্তার কি নিয়মে চলবে, বিনিময় কিভাবে হবে, মানুষের মূল্য কিভাবে নির্ধারিত হবে, ভাষা কি হবে, সংস্কৃতি কি হবে, সাহিত্য কি হবে, এগুলো নিয়ে আলোচনা করতে করতে সেখানে এসেছে সোশ্যাল সায়েন্স। ন্যাচারাল সায়েন্স এসেছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, জিওলজি, বোটানি। আর যেটা সোশ্যাল সায়েন্স, সেখানে এসেছে আপনারা জানেন অর্থনীতি, সাহিত্য, ভাষা, দর্শন, সমস্ত কিছু এসেছে এই সোশ্যাল সায়েন্স। সব মিলিয়ে হচ্ছে মানুষের চিন্তার কাহিনী। তো বেগম রোকেয়া যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন, সেই সমাজটাকে ধাক্কা দিয়েছে। কিরকম? যে দেখেছেন চার ভাই বলল, দুই ভাই তাদেরকে সেন্ট জেভিয়ার্স স্কুলে পাঠাচ্ছে বাবা পড়তে কলকাতায়। আর বড় বোন বাংলা পড়েছিল বলে তাকে প্রথমে মাতুলালয়, তারপরে শ্বশুরালয়ে পাঠিয়ে দেওয়া হলো। এই মেয়েটা তো যদি বাংলা পড়ে এটা জানলে তার তো বিয়ে হবে না। বেগম রোকেয়া দেখলেন যে বাবার কাছে সন্তান হিসেবে ছেলের মূল্য কি আর মেয়ের মূল্য। তিনি দেখলেন সরাফত পরিবার, সম্ভ্রান্ত পরিবার বলতে কি বোঝায় তিনি এক জায়গায় বলেছেন যে সরাফত পরিবারের কিছু বৈশিষ্ট্য থাকতে হয়। সে বৈশিষ্ট্যগুলো কীরকম? সেখানে এক পাল গরু থাকতে হবে, কিছু ছাগল থাকতে হবে, কিছু হাঁস মুরগি থাকতে হবে, এবং এক পাল বউ থাকতে হবে। কারণ তার বাবাকে দেখেছিলেন 4টা বিয়ে করেছেন। তাহলে এরকম দেখেছেন যে এটা হচ্ছে সরাফত পরিবারের বৈশিষ্ট্য। তাহলে এগুলো থেকে চিন্তা করেছেন তাহলে মেয়েদের অবস্থান কোথায়, কেন এরকম হয়? ফলে এখান থেকে এই চিন্তা কখনো কখনো তাকে আত্মসমর্পণ করতে বাধ্য করতে পারত, অথবা এই চিন্তা তাকে আত্মমর্যাদাশীল করে তুলতে পারত। বেগম রোকেয়ার ক্ষেত্রে আত্মমর্যাদাশীল করেছে বলেই আমরা বেগম রোকেয়াকে পেয়েছি। আর যদি আত্মসমর্পণ করতেন তাহলে হয়তো এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের রংপুর জেলার আবার মিঠাপুকুর উপজেলা, তার একটা গ্রাম পায়রামন গ্রামের একটা মেয়ে, কি আর এমন মেয়ে যে আজকে আমাদের সামনে বেগম রোকেয়া হিসেবে আবির্ভূত হলেন। কারণ চিন্তার ঘাত প্রতিঘাত তাকে দমিয়ে দেয়, চিন্তার ঘাত প্রতিঘাতে তার চিন্তাটাকে উজ্জ্বল করে তুলেছেন, এবং সারা জীবন সেই আলোতে তিনি পথ চলেছেন। এবং আজও আমরা সেখান থেকে নিজেদের রসদ সংগ্রহ করতে পারি। এবং এখানে আপনারা দেখেছেন বেগম রোকেয়া সেখানে চিন্তা করলেন যে আমরা শুনেছি প্রশ্ন করতে শিখছেন, প্রশ্ন করতে শেখাচ্ছেন, এবং প্রশ্নের উত্তর খুঁজতে শিখছেন। তিনি বলছেন আচ্ছা সমাজ পাল্টাচ্ছে, তাহলে মানুষের কি চিন্তা পাল্টাবে না? বলছে না, কিছু কিছু চিন্তা আছে স্থবির, এটা পাল্টাবে না কখনো। বেগম বলে এটা ঠিক নয়, সমাজ পাল্টাচ্ছে বলে চিন্তাও পাল্টাবে। এই জন্য দেখুন 1,24,000 পয়গম্বরের কথা যে বলেন, আগের পয়গম্বরের চেয়ে পরের পয়গম্বর একটু বেশি বুদ্ধিমান। এটি কিন্তু আজকেও ভাবা মুশকিল। কেন হযরত ঈসা যে কথা ভাবতে পারেন নাই সেটা হযরত মুসা ভেবেছেন,
হযরত মুসা যেটা ভাবতে পারেন নাই সেটা হযরত মুহাম্মদ ভেবেছেন। কেন চিন্তার এই পরিবর্তন হলো? কারণ সমাজ পাল্টাচ্ছে বলে সমাজের জটিলতা পাল্টাচ্ছে। সমাজের জটিলতা পাল্টাচ্ছে বলে সেটা সমাধানের জন্য নতুন পথ খুঁজতে হচ্ছে। তিনি বলছেন যে পয়গম্বররাও ক্রমান্বয়ে বুদ্ধিমান হইতে বুদ্ধিমানোত্তর হইয়া উঠিতেছেন। এই কথা বললে কিন্তু তাকে মুরতাদ বলা হতো, কিন্তু মুরতাদ বলা সত্ত্বেও তিনি কিন্তু এই প্রশ্নটা করেছেন। এই প্রশ্নের উত্তর তো ওরা দিতে পারেনি। তারপরে তিনি প্রশ্ন করছেন, আচ্ছা সমস্ত ধর্মগুলো, বড় ধর্মগুলো এশিয়াতে কেন? কারণ 1492 সালের আগে তো আমেরিকা নামক ভূখণ্ড ছিল, এটা কেউ জানতো না। ইসলাম ধর্ম কোথায়? মধ্যপ্রাচ্যে। খ্রিস্টান ধর্ম কোথায়? মধ্যপ্রাচ্যে। তারপর ইহুদি ধর্ম কোথায়? মধ্যপ্রাচ্যে। বৌদ্ধ ধর্ম কোথায়? এই ভারতে। হিন্দু ধর্ম কোথায়? ভারতে। তাহলে এই পাঁচটা যে প্রধান, বেশিরভাগ মানুষ, প্রধান বলাটা ঠিক নয়, বেশিরভাগ মানুষ যে ধর্মগুলো অবলম্বন করে সেই পাঁচটা ধর্ম হচ্ছে এশিয়ার মধ্যে। তিনি বলছে পয়গম্বররা এশিয়া ছাড়া অন্য কোথাও জানলেই কেন? ঈশ্বর কি অন্য জায়গায় চিনতেন না? এই প্রশ্ন কিন্তু তিনি করলেন। তারপর তিনি বললেন, আচ্ছা সমস্ত ধর্মের অবতাররা পুরুষ কেন? তাহলে ধর্মগ্রন্থগুলো কি পুরুষের তৈরি বিধান? এগুলো যদি নারী লিখত তাহলে কি বিধান এরকম থাকতো? তখন বললে, একটু আগে শুনেছেন যে তাকে প্রশ্ন করা হচ্ছে, তুমি এই সমস্ত সমাজের কথা বলছো, ভালো কথা, তুমি এই সমস্ত ধর্ম নিয়ে টানাটানি করছো না। তখন তিনি বললেন, যখনই কেউ মাথা তুলে আর উঠতে চায়, বিশেষ করে যখন নারীরা মাথা তুলে উঠতে চায়, তখনই ধর্মের মুগুর দিয়ে তাকে আঘাত করে বসিয়ে দেওয়া হয়। তাই এটা নিয়ে কথা বলতে বাধ্য হলাম। ফলে কোন জায়গায় তাকে আঘাত করতে হবে অথবা তিনি কোন জায়গা থেকে আঘাত পেয়েছেন এটা কিন্তু তিনি সুনির্দিষ্ট করতে পেরেছেন। তিনি কোথা থেকে আঘাত পেয়েছেন এবং তাকে কোন জায়গায় আঘাত করতে হবে সেটা করতে গিয়ে তিনি এই কুসংস্কারের প্রশ্নগুলো দেখেছেন। আবার পাশাপাশি বলছেন যে মানুষের সমাজ থেমে থাকবে না, সমাজকে তো এগোতেই হবে। এগোতে গেলে নারী পুরুষের এই সমান তালে যদি না এগোয় সমাজকে এগোবে? আমরা দেখেছি যে আপনারা মেরি ওস্টনক্রাফটের ওই লেখায় তিনি দেখেছেন যে দাসত্ব, পুরুষ যখন নারীকে দাস করে তার একটা শ্লাঘা অনুভব করে, সে তৃপ্তি অনুভব করে। কিন্তু দাসত্বের তো একটা সাইমালটেনিয়াস বলি অথবা কিউমুলেটিভ ইফেক্ট আছে। কীরকম? সেই স্পার্টাকাসের সময় আপনারা দেখেছেন তার প্রশ্ন করছে, তোমরা তো দাসদেরকে অবজ্ঞা করো, দাসদের জীবন এবং তাদের মর্যাদার কোনো মূল্য তোমাদের কাছে নাই, কিন্তু তোমরা কি জানো দাস ছাড়া তোমরা বাঁচবে না? তোমার সন্তানকে ছোটবেলায় স্তন পান করায় কে? একজন দাসী। তোমার সন্তানের ছোটবেলায় খেলার সঙ্গীকে? একজন দাস। তোমার ছেলের যৌবনের তার রক্ষীকে? একজন দাস। তো তোমার তো গড়ে উঠছে তোমার সন্তান দাসের মধ্য দিয়ে। ফলে দাস করে রাখলে তোমার সন্তান তো সেই দাস মনোবৃত্তি দ্বারা পরিচালিত হবে। সেখান থেকে এই একটা কথা উঠেছিল যে নিজের মধ্যে দাস মনোবৃত্তি কেউ যদি লালন করতে না পারে তাহলে অন্যকে কেউ দাস করতে পারে না। ফলে কেউ যদি দাসত্ব সেটাকে ঘৃণা করে তাহলে সে কোনো কাউকে কখনো দাস করে রাখতে পারে না। ফলে এইরকম চিন্তা যখন সমাজে এসেছিল, বেগম রোকেয়া এই চিন্তার প্রত্যক্ষ সংস্পর্শে এসেছিলেন কিনা জানি না, তবে নিজের জীবন থেকে তিনি বুঝেছিলেন যে অধীন করে রাখলে সেই অধীনতার যে গ্লানি সেটা তাকেও স্পর্শ করে। রবীন্দ্রনাথ সেটাকে দারুণ কাব্যময় ভাষায় বলেছেন, যারে তুমি ফেলেছ পশ্চাতে সে তোমারে টানিবে পশ্চাতে। যেটা একটু আগে আপনারা শুনলেন নাসিম ম্যাডামের কাছ থেকে, যে উন্নয়নের অগ্রগতিতে চলে যাচ্ছে, অগ্রযাত্রায় সারথি হয়ে পুরুষ চলে গেছে, পিছনে গিয়ে দেখছেন কেউ নাই, আবার তো তাকে ফিরে আসতে হচ্ছে। যারে পিছনে ফেলেছে সেই তো তাকে পিছনে টেনে আনছে। কিংবা নজরুল তিনি আবার বলছেন যে কিভাবে তোমার গড়া কারাগারেই তুমি যে পীড়ন দিলে সে পীড়ন এসে পীড়া দিবে তোমাকেই, যুগের ধর্ম এই যে তুমি যাকে পীড়ন করছো, তুমি যাকে পীড়িত করছো সেখানে এসে তুমিই আবার পীড়া পাবে। তাহলে নজরুল যেমন এরকম বলছেন। কিংবা আমরা দেখছি যে আমাদের এখানেও যারা সমাজ নিয়ে ভাবছেন তারাও ভাবছেন যে অগ্রগতি যদি ঘটাতে হয় তাহলে নারী পুরুষ দুইজনে হচ্ছে কম্পোনেন্ট অফ দ্য সোসাইটি, এটাকে সমান তালে এগিয়ে নিয়ে যেতে হবে। ফলে নারীর প্রতি করুণা করারও কোনো বিষয় নয়, পুরুষের প্রতি নিবেদন করারও বিষয় নয়। প্রশ্নটা হচ্ছে সমাজের অগ্রগতির প্রশ্ন। এবং এই ক্ষেত্রে বেগম রোকেয়া কিন্তু কখনো বলেন নেই যে তোমরা দয়া করে আমাকে শিক্ষিত করো, বরং তিনি বলেছেন তোমরা অনুগ্রহ করে আমাদেরকে অনুগ্রহ করো না। কারণ অনুগ্রহ করে তো নারীকে জাগিয়ে তোলা যাবে না। নারীর মধ্যে সেই জাগিয়ে তুলবার সেই প্রেরণাটি তৈরি করবার চেষ্টা করেছিলেন। শুধু নারী জাগরণ নয়, মানুষকে জাগিয়ে তুলবার চেষ্টা করেছেন। অনেকে বলে বেগম রোকেয়া একজন শিক্ষা প্রতীক। বেগম রোকেয়া শিক্ষাকে উপায় হিসেবে নিয়েছেন, কিন্তু তিনি শিক্ষা প্রতীক নন। আপনারা জানেন বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছেন 1880-তে। 1873 সালে
ফয়জুন্নেসা কুমিল্লাতে ফয়জুন্নেসা গার্লস স্কুল স্থাপন করেছে। বেগম রোকেয়ার জন্মের 7 বছর আগে কুমিল্লাতে গার্লস স্কুল স্থাপিত হয়েছে। বেগম রোকেয়া যখন অলিউল্লাহ লেনে তার স্কুল স্থাপন করছেন, তার আগে 2টা মেয়েদের স্কুল ওখানে আছে, মুসলমান নারীদের স্কুল। ফলে বেগম রোকেয়া প্রথম নয়, কিন্তু বেগম রোকেয়া এটাকে উপায় হিসাবে নিয়েছিলেন যে মানুষকে জাগিয়ে তুলতে গেলে শিক্ষা লাগবে। এবং সেই শিক্ষাটা কীরকম শিক্ষা? সেই শিক্ষাটি ইতিমধ্যে আপনার আলোচনায় শুনেছেন, মানুষ হওয়ার শিক্ষা, অধিকার বোধ অর্জন করবার শিক্ষা। যে অধিকার বোধ অর্জিত হলে একজন মানুষ নাগরিক হয়ে ওঠে, নাগরিক হবার শিক্ষা। আর আমরা তো জানি যে অধিকার বলতে কি বুঝি। অধিকার বলতে 2 ধরনের অধিকার আছে, যেটার সামগ্রিক রূপ হচ্ছে অধিকার। একটা হচ্ছে মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং কাজ, এগুলো হচ্ছে মৌলিক অধিকার। আর চিন্তা করবার অধিকার, সংগঠিত হবার অধিকার, মত প্রকাশের অধিকার, লিখবার অধিকার, ভোট দেবার অধিকার, এগুলো হচ্ছে গণতান্ত্রিক অধিকার। এই গণতান্ত্রিক অধিকার এবং মৌলিক অধিকার দুটো মিলেই হচ্ছে সামগ্রিক একটা অধিকারের ক্যাটাগরি। এই অধিকার বোধ সম্পর্কে তিনি সচেতন করে তোলবার চেষ্টা করেছিলেন যে কেন অন্য একটা মানুষের মৌলিক অধিকার, যে আমি ভরপেট খেয়ে আছি, আমার সামনে একটা মানুষ, আমার মতোই মানুষ, সে না খেয়ে আমার দিকে তাকিয়ে আছে, আমার কাছে হাত পাচ্ছে, এটা ওই শুধু ক্ষুধিত মানুষটার কি অপমান, নাকি আমি যে খেয়ে আত্মতৃপ্তি লাভ করছি আমারও অপমান? আমি পোশাক পরে আছি, একটা মানুষ পোশাকের অভাবে নগ্ন, সেই মানুষটার নগ্নতা কি শুধু সেই মানুষটার অপমান, নাকি যে পোশাক পরে আছে তারও লজ্জা? ফলে এই জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান এগুলো সবকে মৌলিক অধিকার বলা হয়েছে। মানে এগুলো সকল মানুষের দরকার। এটা যদি কেউ না পায়, তাহলে যে পায় নাই সে বঞ্চিত, আর যারা পেয়েছে অথবা অন্যকে বঞ্চিত করেছে তাদের লজ্জিত হওয়া উচিত। এইরকম একটা বোধ থেকে কিন্তু এগুলোকে মৌলিক অধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। একজন কাজ করছে, আরেকজন বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, তার শ্রমশক্তিকে কাজে লাগানোর উপায় পাচ্ছে না। সেক্ষেত্রে সেই যে কাজ করতে পারছে না, তার বেদনা যদি কেউ ধারণ না করে, তাহলে যারা কাজ করলো তারা মানুষ হলো কেমন করে? এই বোধটা এসেছিল বলে তখন সমাজতন্ত্রে এসে তারা বলেছিল 5টা অধিকারের পরে, সোভিয়েত সমাজতন্ত্রের পরে তারা বললো কাজও হচ্ছে আর একটা মৌলিক অধিকার। মৌলিক অধিকার তারা 6টা। এই অধিকারের চেতনা বেগম রোকেয়া জাগিয়ে তোলার চেষ্টা করেছিলেন 2 দিক থেকে, মৌলিক অধিকারের চেতনা এবং গণতান্ত্রিক অধিকারের চেতনা। এই গণতান্ত্রিক অধিকার বোধ জাগিয়ে তোলবার জন্য তিনি আবার বলেছিলেন কি, তার সামনে একটা মডেল লেগেছে। সেই মডেলটা কি? যে পুরুষদের সমান হতে হবে, যে পুরুষদের সমকক্ষ হইবার জন্য যাহা করা দরকার তাহাই করিব। এবং সেক্ষেত্রে মেয়েদেরকে জাগিয়ে তোলবার জন্য তিনি বলেছেন কি, আমাদের কি নাই? আমাদেরকে হাত নাই, পা নাই, চোখ নাই, কি নাই যে আমরা পারবো না? ফলে আমাদের তো আছে। ফলে ভেতর থেকে একটা শক্তিকে জাগিয়ে তোলবার চেষ্টা করেছিলেন। শরৎচন্দ্র যেমন একটা কথা বলেছিলেন, আঘাত প্রতিহত না হইলে লাগে না। তিনি আঘাতকে প্রতিহত করবার জায়গায় নিয়ে এসেছিলেন। আঘাত প্রতিহত না হইলে লাগে না কথাটা মানে কি? আমি হাতটা এরকম করলাম, লাগলো না। যদি আবার এখানে প্রতিহত হয়, তখন কিন্তু কাঠেও লাগবে, আমার হাতেও লাগবে। ফলে আঘাত যতক্ষণ প্রতিহত না হচ্ছে ততক্ষণ লাগে না। সেরকম মানুষের মধ্যে যদি সম্মানবোধ জেগে না ওঠে, সে কিন্তু কখনো অপমানিত হয়। এটা শরৎচন্দ্র দেখাবার চেষ্টা করেছেন তার শ্রীকান্তে। তিনি যাচ্ছেন, শ্রীকান্ত যাচ্ছে বার্মায়, ওখানে জাহাজে একজন ডাক্তার শিক্ষিত ছিলেন। সে দেখলো যে জাহাজের ক্যাপ্টেন ইংরেজ, সে ওই জাহাজে কিছু বাঙালি যারা অল্প পয়সার ডেকে যাচ্ছে তাদেরকে কিল, ঘুষি, চড় থাপ্পড় মারছে এবং তাড়িয়ে দিচ্ছে। তো ডাক্তার এসে বললো যে কি ব্যাপার, ওদেরকে মারছেন কেন? বলছে এই সমস্ত বাঙালিদেরকে মারলে কিছু হয় না। ডাক্তার তো শিক্ষিত, তার খুব অপমান লাগলো যে আমি একজন বাঙালি, আর আমার সামনে বললো বাঙালিদেরকে মারলে কিছু হয় না। তখন সে গিয়ে ওই যাদেরকে মেরেছে তাদেরকে পুলিশদেরকে বলছে, তোদের কি মান সম্মান বলতে কিছু নাই? তোদেরকে লাথি মারছে, ঘুষি মারছে, তারপর তোরা দাঁত বের করে হাসছিস। শরৎচন্দ্র লিখছেন, এতক্ষণে বাঙালিদের লুপ্ত সম্মান বোধ জাগিয়ে উঠিল। তারা বলল, সাহেব মারিয়াছে তো মারিয়াছে, তুমি বলিবার কে? তখন শ্রীকান্ত দেখলো যে ডাক্তার উফ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, হায় রে আমার দেশ, লাথি খেলি তারপরে হাসিস, আর হাসিস কেন এই কথা বলছেন, আমাকে অপমান করে। বেগম রোকেয়া সেই কথা কিন্তু চমৎকার করে নিয়ে আসছে। এক সাহেব একজন কুলিকে কাজ ঠিক মতো করেনি বলে জুতা দিয়ে পিটাতে গিয়ে জুতাটা ভেঙে গেছে। তা সাহেব, কুলি বলছে যে সাহেব খুব দয়ালু। বলে কিরকম? যে নতুন জুতা দিয়ে মারলো, ভাঙিয়া গেল, তবু দাম ভি লইল না। বেগম রোকেয়া বলছে যে এই মর্যাদা বোধের জায়গায় থাকলে অপমানিত হবে কেমন করে? এই জন্য তিনি মর্যাদা বোধের একটা জায়গা করে তুলবার চেষ্টা করেছিলেন, যে মানুষের মধ্যে সম্মান বোধ করে না উঠলে তার অপমান বোধ হবে না। আর অপমান বোধ যদি না তৈরি হয়, তাহলে সে আবার সম্মান অর্জনের সংগ্রাম করবে না। এটা একটা ডায়ালেকটিক্যালি রিলেটেড।
এখন ডায়ালেক্টিক্যালি রিলেটেড এই কথাটা বেগম রোকেয়া বলেছেন কিনা জানি না, তবে বেগম রোকেয়া তার সংগ্রামের মধ্যে দিয়ে করবার চেষ্টা করেছেন এবং সেটা দেখেছেন তিনি কিরকম। স্কুল করবার পরে দেখলেন মেয়েদের শরীর খুব খারাপ, তখন বললেন মেয়েদের একটু ডাক্তার পরীক্ষা করা দরকার। তা ডাক্তার নিয়ে এসে মেয়েদেরকে পরীক্ষা টরীক্ষা করানোর পরে ডাক্তার প্রেসক্রাইব করে দিয়ে গেল, মেয়েরা সব প্রেসক্রিপশন নিয়ে বাড়িতে গেল। একদিন পরে অভিভাবকরা সব স্কুলের মাঠে এসে ভিড় করেছে। বেগম রোকেয়া বললে, এতদিন তো আমার সম্পর্কে কত কথা একটু আগে আপনারা শুনেছেন যে তার সম্পর্কে বলা হয়েছে এক বিধবা নারী তার রূপ এবং যৌবনের প্রদর্শনী করিয়া বেড়াইতেছেন, এইরকম কথা বলেছে তাকে। এতদিন পরে তিনি একটু মনে করলেন যাক অভিভাবকরা এসছে, আমাকে বোধহয় একটু সাধুবাদ জানাবে। কিন্তু সাধুবাদ কি, অভিভাবকরা ক্ষিপ্ত তার উপরে, বলছেন কি করেছেন মাস্টার মশাই, আপনার স্কুলে আমার মেয়েকে দিয়েছি তো পড়াশোনা করবার জন্য, কাগজে এগুলো কি লিখে দিয়েছেন? বলছে কেন কি লিখেছি? বলছে কাগজে লিখেছেন তার চোখ খারাপ, তার পাকস্থলী খারাপ, তার শরীরে রক্ত নাই, এইটা যদি কেউ দেখে তাহলে ওই মেয়ের বিয়ে হবে? বেগম বলল, হায় রে বাবা মা, মেয়েটা যে চোখে কম দেখে, সে যে রক্ত শূন্যতায় ভুগছে, সে যে তার ডাইজেশন সিস্টেমটা ঠিক নয়, এই কথা লিখে দিলাম, বাবা মা এটার কোনো পরোয়াই করছে না, বিয়ের কথাই ভাবছে। সেটাকে তিনি পরে পদ্মরাগে নিয়ে আসছেন সিদ্দিকার মুখ দিয়ে, বিবাহী নারী জীবনের চরম সার্থকতা নয়। নারীর অনেক কাজের মধ্যে বিয়েও একটা কাজ, কিন্তু এটাই জীবনের চরম সার্থকতা নহে, এই প্রশ্নটা তিনি নিয়ে এসেছেন। আবার এখন যে আমরা সাম্প্রদায়িকতার কথা বলি, সাম্প্রদায়িকতা থেকে মানুষ মুক্ত হবে কেমন করে? ওই তারিবি ভবনে তিনি দেখিয়েছিলেন, তিনি বলছেন কি অপূর্ব সাম্য, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলিয়া একসঙ্গে সহোদরার ন্যায় কাজ করিতেছে। এবং সেখানে তিনি দেখালেন একটা জিনিস কি, যে শরৎচন্দ্র যেমন বলেছেন, যে ধর্ম বুনিয়াদ করিয়াছে আদি নারী ইভের পাপের উপরে, সে ধর্ম যাই করুক নারীর মর্যাদা দিতে পারবে না। ফলে শঙ্করাচার্য বলছেন নারী হচ্ছে নরকস্য দান, নারী হচ্ছে নরকের দান। আর যারা সেমিটিক ধর্মাবলম্বী তারা জানে যে আমরা যে এই যে দুনিয়াতে এসেছি, এটা এসেছি পাপের ফলে, এবং পাপের ফল হচ্ছে হাওয়া বিভিন্ন। তো ফলে এই হাওয়ার পাপ অথবা নারী নরকের দ্বার, এই চিন্তার বাইরে আর একটা নতুন চিন্তা কেমন করে মানুষের সমাজে আসবে, সেই সমাজ চিন্তা আসবার জন্য তিনি দেখালেন যে সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, সবাই নারী বলেই কিভাবে সমাজে নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, এবং তাদের এক জায়গায় দাঁড়াতে হবে। সে এক জায়গায় দাঁড়ানোর জন্য যা যা শেখা দরকার, উকিল হলে উকিল, ব্যারিস্টার হলে ব্যারিস্টার, যা হওয়া দরকার তাই তাদের হতে হবে, এই মর্যাদাবোধ তাদের মধ্যে তিনি জাগিয়ে তুলবার চেষ্টা করেছেন। এবং তারপরে সাইমার কাছে যেটা শুনেছেন যে এরকম বলেছে যে সিদ্দিকাকে যখন তার স্বামী ভুল বুঝতে পেরে নিয়ে যেতে চায়, মনের মধ্যে একটা আবেগ, একটা কষ্টের অনুভূতিও আছে, একটা ভালো লাগার অনুভূতিও আছে, আবার নিয়ে যেতে চায়। সিদ্দিকা তখন কি করবে? সে কি ফিরে যাবে নিশ্চিত জীবনে, নাকি অনিশ্চিত সংগ্রামে? কোথায় থাকবে সিদ্দিকা? এই দ্বিধার মধ্যে যখন সিদ্দিকা পড়লো, তার সামনে আবার তিনি প্রশ্ন নিয়ে এলেন যে আমার হাত থেকে আমি চুরিটা ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, চুরিটা শক্ত বলে ভাঙে নাই, কিন্তু যদি নরম হতো তাহলে তো ভেঙেই যেত, শক্ত বলে ভাঙে নাই, এই জন্য এখন তুমি আবার এই চুরিটা কুড়িয়ে নিয়ে যেতে এসেছো। তাহলে সিদ্দিকা একটু শক্ত বলে সে টিকে আছে, এই জন্য সিদ্দিকা নিয়ে যেতে এসছে। সিদ্দিকা যদি এখন ফিরে যায়, তাহলে পরবর্তী যুগের অনেকে বলবে আরে রাখো তোমার ওই নারী স্বাধীনতা, নারী মুক্তির কথা, কত দেখলাম জয়নব কত সংগ্রামের কথা বললো, তারপর যেই স্বামী ডেকেছে আয়, তখনই সংগ্রাম ছেড়ে সে স্বামীর পিছনে চলে গেছে। আমি আমার নিজের সুখের জন্য অসংখ্য নারীর জীবনের সামনে প্রশ্ন তৈরি করে দিয়ে যেতে পারি না। এর নাম হচ্ছে কর্তব্যবোধ। এই কর্তব্যবোধ তাকে তাড়িত করেছিল বলেই কিন্তু নিজের জীবনে অনেক কষ্টকে তিনি স্বেচ্ছায় গ্রহণ করেছেন, অনেকের কষ্টকে দূর করবার জন্য সংগ্রাম করতে গিয়ে, এবং তার প্রাপ্তি তিনি পেয়েছেন। তিনি বলেছেন যে আমি উড়িষ্যায় গিয়েছি, মধুপুরে গিয়েছি, কত বহুমূল্য পাথর কুড়িয়েছি, আমি মাদ্রাজে গিয়েছি, পুরীতে গিয়েছি, সমুদ্র সৈকতে কত বহুমূল্য কত কিছু আমি ঝিনুক কুড়িয়েছি। আর শিক্ষার কথা বলতে গিয়ে 25 বছর ধরে কাঠমোল্লাদের অভিসম্পাদ কুড়িয়েছি। তাহলে একদিকে তিনি কুড়িয়েছেন ঝিনুক, একদিকে পাথর, আর আরেকদিকে কুড়িয়েছেন তিনি অভিসম্পাদ। কিন্তু তার দিকে তিনি দমেননি, তারপরেও তিনি সংগ্রাম করতে চেয়েছিলেন। তিনি ওই তার এক বইয়ের তিনি ইয়েতে লিখছেন, তার জীবনটা দৈর্ঘ্য কিন্তু খুব বড় নয়, 52 বছরের জীবন, 5টা মাত্র গল্প উপন্যাস লিখেছেন, 17টা প্রবন্ধ লিখেছেন, আর 16টা ছোট গল্পের মতো লিখেছেন। এই তো তার সামগ্রিক জীবন। কিন্তু এর মধ্যে তার চিন্তাকে তিনি এমনভাবে নিয়ে এসেছেন যে তিনি এক উৎসর্গ করতে লিখছেন যে হযরত রাবিয়া বশরীর কথা আমার মনে পড়ে। তিনি একটা মোনাজাত করতেন, সেই মোনাজাতে তিনি বলতেন যে আল্লাহ, যদি বেহেশতের লোভে তোমার ইবাদত করি, তুমি আমার জন্য বেহেশত হারাম করে দাও, আর যদি আমি দোজখের ভয়ে তোমার ইবাদত করি, তুমি আমার জন্য দোজখ নির্দিষ্ট করে দাও।
আমি যেন তোমার জন্য তোমার ইবাদত করি। কথাটাকে রূপক অর্থে নিয়ে এসেছেন। রূপক অর্থে এই জন্য, তিনি কি প্রশংসার লোভে এই সংগ্রাম করেছেন? তিনি কি নিন্দার হাত থেকে বাঁচবার জন্য এই কাজ করেছেন? না, তিনি মনে করেছেন সমাজের অগ্রগতির জন্য এটা প্রয়োজন, সেই কারণে তিনি এটা করেছেন। তিনি ভেবেছেন যে সমাজের অগ্রগতির জন্য যেমন গাড়ির গতি এবং অগ্রগতির জন্য চাকা লাগে, দুইটা চাকা সমান না হলে গাড়ি সমভাবে চলে না, একটা চাকা ছোট হলে গাড়ি এক জায়গায় আবর্তিত হতে থাকে, তেমনি সমাজের দুইজন অংশ, নারী এবং পুরুষ, সমভাবে এগিয়ে না এলে সমাজের অগ্রগতি ঘটবে না। ফলে বেগম রোকেয়া নারীর জন্য আহাজারি করেননি, সমাজের অগ্রগতির কথা ভেবেছেন। সমাজের অগ্রগতির কথা ভাবতে গিয়ে নারীর অগ্রগতির কথা ভেবেছেন, এবং সেটা করতে গিয়ে তিনি দেখেছেন যে দৈহিক শক্তির পার্থক্য দিয়ে নারীকে যে অবদমিত করে রাখা হয়, এই চিন্তাটাকে ভাঙতে হবে। তিনি একটা যুক্তি করেছেন, দৈহিক শক্তি যদি প্রাধান্য পেত তাহলে সিংহই তো সবচেয়ে শ্রেষ্ঠ প্রাণী হতো, তা হয়নি কেন? আবার তার প্রায়োগিক দিক দেখাতে গিয়ে সুলতানের স্বপ্নে দেখিয়েছেন, যখন মানুষ প্রাকৃতিক শক্তিকে বশ করতে শিখলো, যখন বিজ্ঞান এবং টেকনোলজিকে সে ব্যবহার করতে শিখলো, যখন দৈহিক শক্তি অকার্যকর হয়ে গেল, তখন আসলে বুদ্ধিভিত্তিক শক্তি সেটাই প্রাধান্য চলে আসে। লেনিন যেমন বলেছিলেন, নারীকে এই হাড় ভাঙ্গা গৃহস্থালী কাজ থেকে মুক্তি দেওয়া দিতে পারলে নারীর অগ্রগতি সম্ভব নয়, সমাজের অগ্রগতিও সম্ভব নয়। বেগম রোকেয়া সেটি দেখালেন যে প্রকৃতির শক্তিকে যদি কাজে লাগাতে পারি, তাহলে নারীকে হাড় ভাঙ্গা এই মেধাবী নষ্টকারী গৃহস্থালী কাজ থেকে মুক্তি দেওয়া সম্ভব, এবং সেটা তিনি করতে চেয়েছিলেন। অনেকে এটাকে কল্পনা বলছেন, আমরা শুধু কল্পনা বলবো নয়, এটা আমরা তার পরিকল্পনা বলবো। এবং যে কারণেই দেখুন, এটার ভিত্তি যেহেতু বিজ্ঞান ছিল, যে কারণে বেগম রোকেয়া অনেকদিন আগে ভেবেছেন সৌরশক্তিকে কাজে লাগানো যায়। এখন তো সৌরশক্তিকে কাজে লাগানো যায়, মেঘকে টেনে বৃষ্টি করা যায়, অথবা বৃষ্টির মেঘকে তাড়িয়ে দিয়ে বৃষ্টিকে দূর করা যায়। বিজ্ঞান তো সেটা আয়ত্ত করতে পেরেছে। ফলে বেগম রোকেয়া তার একটা বিজ্ঞানের ভিত্তির উপর দাঁড়িয়ে কিন্তু এই জিনিসটা ভাবতে চেষ্টা করেছিলেন। তার মানে সমাজের সমস্যা তাকে ভাবিয়েছে, সমাধানের পথ তিনি চিন্তা করবার চেষ্টা করেছেন। সমাধানের সমস্ত কিছু তার আয়ত্ত ছিল কিনা এটা জানি না, তবে সমাধানের একটা উদগ্র বাসনা তার ছিল, এবং ইচ্ছা যখন বলে যে মানুষ কত বড় হয়, তো ইচ্ছা তাকে যত বড় করতে চায়। বেগম রোকেয়া সেই ইচ্ছাটাকে কিন্তু অনেক বড় করবার চেষ্টা করেছে। এই জন্য তার মানে মুহূর্ত অবসর ছিল না, তার তো ডিগ্রি ছিল না। তাই বলছেন একটা ডিগ্রি না হলে স্কুলটা তো ভালো করে চালাতে পারবেন না, একটা মেট্রিক পাসের সার্টিফিকেটটা নেন। তিনি বলছেন কেয়ামতের আগে তো বোধহয় মেট্রিক পরীক্ষা দিতে পারবো না, এত কাজ। ফলে তিনি বলছেন যে ওই সার্টিফিকেট দেওয়ার মতো কিছু হবে না, এবং সেক্ষেত্রে তিনি বলেছেন যে সার্টিফিকেটকে তিনি এবার আক্রমণ করেছেন আরেক জায়গায়, যে নিরীহ বাঙালি এই প্রবন্ধ লিখতে গিয়ে। বাঙালি নিরীহ কেন? 8টা কারণে বাঙালি নিরীহ। তার মধ্যে অনেকগুলো ঘটনা বলতে গিয়ে তিনি বলছেন যে আমরা পরিশ্রম করে ফসল উৎপাদন করার চাইতে আমেরিকার কাছ থেকে খাদ্য সাহায্য নেওয়া সহজ, এই কাজ করি, এই জন্য আমরা নিরীহ। 2, পরিশ্রম করে শরীর হৃষ্টপুষ্ট করার চাইতে ওষুধ খেয়ে সুস্থ থাকা মানে উপযুক্ত মনে করি, এই জন্য আমরা নিরীহ। তিনি বলছেন ব্যায়াম করে শরীরটাকে প্রফুল্ল রাখার চাইতে ক্রিম মেখে সুন্দর হওয়ার আমরা চর্চা করি, এই জন্য আমরা নিরীহ। এমনি করে এক এক করে তিনি দেখিয়ে দিয়েছেন। আজও দেখুন সেটা কত প্রাসঙ্গিক। আমরা নিজেদের উৎকর্ষ সাধনের জন্য তিনি বলছেন যে যা দ্বারা হাত শক্তিশালী হয়, যা দ্বারা চক্ষু শক্তিশালী হয়, যা দ্বারা কর্ণ শক্তিশালী হয়, তা তো শিক্ষা। যা দ্বারা আমার সমস্ত কিছুকে, ইন্দ্রিয়গুলোকে আমি আরও বেশি পরিশীলিত করতে পারি, শক্তিশালী করতে পারি, তাই তো শিক্ষা। যেমন আমরা খালি চোখে কতটুকু দেখতে পারি, মাইক্রোস্কোপ দিয়ে ক্ষুদ্র জিনিস দেখতে পারি, টেলিস্কোপ দিয়ে অনেক দূরের জিনিস দেখতে পারি। তাহলে আমার দেখার ক্ষমতা যখন বাড়িয়ে দেয়, তখন আসলে আমার অনুভব করার ক্ষমতা বাড়ে। অনুভব করার ক্ষমতা যত বাড়ে, তত নিয়ন্ত্রণ করার ক্ষমতা বাড়ে। তিনি দেখিয়েছিলেন হাতের ক্ষমতা বাড়াও, চোখের ক্ষমতা বাড়াও, কানের ক্ষমতা বাড়াও। ক্ষমতা বাড়া মানে কি আড়ি পেতে কথা শোনা? তা নয়, যন্ত্রকে কাজে লাগাও, টেকনোলজিকে কাজে লাগাও। এইটাকে তিনি মানে দেখাবার চেষ্টা করেছেন তার সারা জীবনব্যাপী শিক্ষার সাধনার মধ্য দিয়ে। ফলে বেগম রোকেয়ার জীবনটাকে যদি আমরা দেখি যে খণ্ড খণ্ড এই কাজগুলোকে যদি জোড়া লাগাই, তাহলে খণ্ড খণ্ড কাজগুলোকে জোড়া লাগালে দেখা যাবে একটা লক্ষ্যের উদ্দেশ্যেই সেই কাজটা পরিচালিত হচ্ছে। সেই কাজটা কি? সমাজটাকে আমরা এইভাবে পিছিয়ে পড়ে থাকতে দিতে চাই না, সমাজটাকে এরকম কুপমণ্ডক হিসেবে ফেলে রাখতে দিতে চাই না। এবং কুপমণ্ডক হিসেবে রাখলে মানুষের মনন জগতে যে কত বৈষম্য তৈরি হয়, কত হাহাকার তৈরি হয়, সেটা দেখাতে গিয়ে রবীন্দ্রনাথের একটা ছোট কবিতার উপমা তিনি ব্যবহার করেছেন, যে স্বামী নতুন বিবাহিত স্ত্রীকে বলছে গভীর আবেগে যে বাইরে যাচ্ছি, তোমার জন্য কি আনবো। স্ত্রী তো বোঝেই না আবেগ কি, ভালোবাসা। তো বলছে যে কি দিব আনিয়া, জগৎ ছানিয়া জীবন করিয়া ক্ষয়। স্ত্রী বলছে কুল পারো আরো গোটা ছয়। মানে স্ত্রীর চিন্তা তো কুলের বেশি আর যেতে পারছে। তখন বলছে যে এইভাবে জীবন চলবে।
এইভাবে যেমন হচ্ছে, আমার আরেক দিকে দেখাচ্ছেন, একটু আগে উল্লেখ করেছেন, দুইটা গল্প আমি বলি, হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের অবরোধ বাসিনীর মধ্যে তিনি উল্লেখ করেছেন, অনেকগুলো ঘটনা উল্লেখ করেছেন। তার মধ্যে এখন হিন্দু নারীদের তো স্বামীর মুখের দিকে তাকানো বারণ, উনি তো দেবতা, তার তো পায়ের দিকে তাকাতে হবে সবসময়। তো বিয়ের পরে তো সবসময় পায়ের দিকে তাকিয়েছে, পায়ের দিকে তাকাতে কিছু ধুতিটাই দেখেছে, আর তো কিছু দেখেনি। তারপর স্বামী স্ত্রী শ্বশুর সহ গেছে গঙ্গা স্নান করে পবিত্র হতে। পবিত্র হয়ে আসার পরে ভিড়ের চোটে স্ত্রী গেছে হারিয়ে। কিছুক্ষণ পরে দেখা গেল যে এক লোকের পিছনে খুঁটি ধরে ধরে ওই মেয়েটা আসছে, চারিদিকে হই হট্টগোল পড়ে গেছে, পুলিশ এসে হাঙ্গামা, তুমি কার স্ত্রীকে ভাগিয়ে নিয়ে আসছো? লোক বলে, না আমি তো কাউকে ভাগিয়ে নিয়ে আসি। মেয়েটাকে জিজ্ঞেস করলো, তুমি কার সঙ্গে এসছো? বলে, আমার তো বিয়ের পরে আমি স্বামীর মুখের দিকে কখনো তাকাইনি, শুধু ধুতি দেখেছিলাম, এই হলুদ ধুতি দেখেও তার পিছিয়ে চলে এসছে। তিনি এটা দেখালেন যে তাহলে কি একসঙ্গে জীবনযাপন করবে, কেউ কার মুখের দিকে তাকাতে পারবে না, এটা কিসের জীবন? জীবনের হাহাকার তিনি তুলে দিলেন। আর একটু আগে শুনেছেন যে স্টেশনে গিয়েছে স্বামী স্ত্রী, স্টেশনে স্ত্রীকে রেখে স্বামী গিয়েছে টিকিট কাটতে, আসতে দেরি হচ্ছে। স্ত্রী ভয়ে আতঙ্কে প্রথমে ফুপিয়ে কাঁদতে শুরু করলো, তারপর জোরে জোরে কাঁদতে শুরু করলো। কান্না শুনে চারদিকে লোকজন জড়ো হয়েছে। জড়ো হওয়ার পরে জিজ্ঞেস করছে, তুমি কে, কোথেকে এসছো, তোমার নাম কি, তোমার সঙ্গের লোক কোথায়, তোমার কেউ আছে কিনা, তোমার সঙ্গের লোকের নাম কি? তো সঙ্গের লোকের নাম বললেই সে একবার উপরের দিকে আঙুল তোলে, আরেকবার হাতে ব্যাগটা নাড়াচাড়া করে। লোকদের ভালোই মজা তো, সঙ্গের লোকের নাম জিজ্ঞেস করলে সে সূর্যের দিকে ইশারা করে এবং ব্যাগটা নাড়াচাড়া করে। ব্যাপারটা কি? ইতিমধ্যে লোকজনের ভিড় দেখে হাঁপাতে হাঁপাতে তার স্বামী এসে বলছে, কি ব্যাপার, কি হয়েছে? বলে, দেখুন এই ভদ্রমহিলাকে যদি জিজ্ঞেস করি যে তোমার সঙ্গের লোকের নাম কি, সে উপরের দিকে আঙুল তোলে আর নিচে হাতের ব্যাগটা নাড়াচাড়া করে। ও আচ্ছা, আমার নাম আফতাব। আফতাব মানে সূর্য, আর ব্যাগ মানে তো ব্যাগ। ফলে আফতাব সূর্য তো বলতে পারছে না, সূর্যকে দেখাচ্ছে। বলছে এই জীবন, সে স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে নাম ধরে রাখতে পারবে না, তার সঙ্গে কি দাম্পত্যের চর্চা করবে, কি জীবনের চর্চা করবে? ফলে জীবনের মধ্যে একটা অভাববোধ জাগিয়ে তুলবার চেষ্টা করেছেন। যার সঙ্গে তাকে বলছেন তোমার সহধর্মিনী, তোমার জীবন সঙ্গিনী, তোমার কর্মসঙ্গিনী, সেটা তিনি কখনো ওই প্রাচীন যে সাহিত্য সেটা দেখিয়ে তিনি আঘাত করবার চেষ্টা করেছেন, বর্তমান জীবন দেখিয়ে আঘাত করবার চেষ্টা করেছেন। তিনি বলছেন, অনেকে সীতাকে রমণীদিগের আদর্শ বলিয়া দেখাইতে চাহেন। সীতার কি ইচ্ছা ছিল, সীতার কি স্বাধীনতা ছিল? সীতার শুধু রামের সঙ্গে বনবাসে যাবার ইচ্ছাটাই ছিল, আর কিছু তার স্বাধীনতা ছিল। আর রাম, তুমি না দেবতা, তুমি না সব জানো, তুমি সীতার এই বিশ্বাসের হৃদয়টাকে কিভাবে অপমানিত করলে? সীতাকে অপহরণ করে নিয়ে গেল, তারপর সীতাকে আবার উদ্ধার হলো। উদ্ধার হওয়ার পর সীতা পবিত্র না অপবিত্র, এটার জন্য তাকে অগ্নি পরীক্ষা দিতে হলো। তুমি না রাম, তুমি জানো না সীতার হৃদয়খানি কতখানি পবিত্র? রাম, তুমি অবিশ্বাসের পদাঘাতে সীতার সেই বিশ্বাসী হৃদয়টাকে চূর্ণ করে দিলে। বলছে সেই কিশোরের মতো যে পুতুলকে খুব ভালোবাসে, পুতুলটা হারিয়ে গেলে কান্নায় অধীর হয়ে যায়, পুতুলটা খুঁজে পেলে তাকে আদর করে, কখনো কোনো বিরক্ত হয়ে পুতুলটাকে আছাড় মারে, ভেঙে গেলে আবার কান্না করে, কখনো রাগ হয়ে যেটা আগুনে ফেলে দেয়, পুড়ে ছাই হয়ে গেলে কান্না করে। রাম, তুমি কি সীতাকে নিয়ে এইরকম একটা পুতুল খেলেছ, তাকে আগুনে পুড়ে ছাই করে দিলে? ফলে আমরা অনেকে মহাভারত পড়েছি, রামায়ণ পড়েছি, কিন্তু তার চিত্রটাকে তুলে ধরে যে সীতাকে তিনি পবিত্র আদর্শ হিসেবে সবাই দেখাতে চেষ্টা করে, তার মধ্যে দিয়ে নারীর অধস্তনতা, নারীর বেদনাটাকে কিভাবে তিনি তুলে ধরলেন। আর সেখানে রামের কাছেও প্রশ্ন তুললেন, হায় রাম, এই তোমার ভালোবাসা? একেই বলবো তোমার ভালোবাসা, যাকে তুমি প্রাণাধিক ভালোবাসো? এবং সেখানে সমাজের আরেকটা প্রশ্ন তিনি ডিল করলেন, সেটা কিরকম? সবাই বলে সমস্ত কিছুর জন্যই, সমস্ত অধপতনের জন্যই নারী দায়ী। কিরকম? ট্রয় নগরী ধ্বংস হয়েছে হেলেনের কারণে, স্বর্ণলঙ্কা পুড়ে ছাই হয়েছে সীতার কারণে, ফলে আর স্বর্গচ্যুত হয়েছে আমরা হাওয়ার কারণে, সবই হচ্ছে নারীর কারণে। তা ভ্রাতা ভগ্নী সংলাপের মধ্যে বেগম রোকেয়া দেখাচ্ছেন বোন ভাইয়ের সঙ্গে যুক্তি করছে, ভাই ভালোই তো বলিবে, যুক্তিটা তো ভালোই, সমস্ত কিছুই নারীর জন্য। এবং আপনার মুস্তফা আলীর একটা লেখা পড়লে দেখবেন, সেখানে তিনি বলছেন যে ফ্রান্সের এক বিচারক, তিনি বিচার করতে গিয়ে তিনি করছেন যে সমস্ত অপকর্মের পিছনে নারী। একবার ছাদ থেকে একটা রং মিস্ত্রি ওই অসাবধানতাবশত পড়ে গিয়ে হাত পা ভেঙেছে। আদালতের বিচার হচ্ছে তার, যে বিচারক বললো যে এই যে তার যে কর্মস্থলের নিরাপত্তা নাই বলে সেরকম পড়ে গিয়ে হাত পা ভাঙলো, এর জন্য ক্ষতিপূরণ দিতে হবে। বিচারক বললেন, নারীটা কোথায়? সহজে এর মধ্যে আমার নারী পেলেন কোথায়? বল, নিশ্চয়ই খেয়াল করে দেখো, ওই রাস্তা দিয়ে কোনো মেয়ে যাচ্ছিল, ওই লোক ওই মেয়ের দিকে তাকিয়েছিল বলে পড়ে গেছে। বলে এটা কর্মস্থলের নিরাপত্তাহীনতা নয়। বলে এমনি করে মুস্তফা আলীও দেখিয়েছে যে কিভাবে মানে সমস্ত কিছুর পিছনে নারীকে যুক্ত করার একটা প্রবণতা আছে, সেটা ধর্মগ্রন্থেও আছে, সমাজেও আছে। বেগম রোকেয়া তখন যুক্তি করছেন বোন আর ভাইয়ের সংলাপের মধ্যে দিয়ে। বোন ভাইকে বলছে যে ভাই,
সবকিছুর পিছনেই নারী দায়ী। তোমার ধরো হাঁপানি রোগ আছে, তুমি বাজারে গিয়ে দেখলা খুব দারুণ পাকা কলা শীতকালে, তুমি কলা দেখে লোভ সম্বরণ করতে পারলো না, তারপর তুমি এক হালি কলা খেয়ে ফেললা, রাত্রে তোমার হাঁপানির টান উঠলো, দোষটা কার? তোমার না কলা? তখন বলছে আমার। কেন তোমার দোষ কেন? বলে আমি কলাটা কেন খেলাম? না, দোষটা কলা। কলাটা কেন পাচ্ছিল? ফলে কারণ এটা তুই আবার কি যুক্তি করলি? তোমরা তো এই যুক্তি করছো, তোমরা তো সমস্ত দোষ সীতার, সমস্ত দোষ হাওয়ার, সমস্ত দোষ ওই হেলেনের, তাহলে তোমাদের ওই যুক্তি রচিত সমস্ত দোষ কলা। তাহলে যুক্তিটা তিনি করছেন এরকম করে। আবার নারী যেহেতু অধস্তন, পুরুষ উপরে আছে, ফলে পুরুষ হচ্ছে প্রভু, নারী হচ্ছে দাসী। কারণ পুরুষের সহযোগিতা ছাড়া নারী এগোতে পারবে না। তিনি যুক্তি করলেন, আচ্ছা দেখুন তো, যেখানে বৃষ্টি বেশি হয় সেখানে গাছপালা বেশি জন্মে, আবার যেখানে গাছপালা বেশি হয় সেখানে বৃষ্টি বেশি হয়। এখন বলুন, গাছপালা কি বৃষ্টির স্বামী না বৃষ্টি গাছপালার স্বামী? কারণ একজন আরেকজনকে সহায়তা করে। কিংবা মনুষ্য সমাজেও দেখুন কিরকম, একজন ডাক্তার তিনি যদি মামলায় পড়েন আইনজীবীর সহযোগিতা নেন, একজন আইনজীবী তিনি যদি অসুস্থ হন ডাক্তারের সহযোগিতা নেন। তাহলে ডাক্তার আইনজীবীর স্বামী না আইনজীবী ডাক্তারের স্বামী? সহযোগিতা নিলেই কি প্রভু হয়ে যায়? সহযোগিতা নিলে বন্ধু হয়, সহযোগী হয়, প্রভু হয় না। এইরকম যুক্তিগুলো কিন্তু দারুণ করে তিনি তুলছেন। তিনি বলছেন যে তোমরা বলো ঈশ্বর দয়াময়, আমি তো মনে করি ঈশ্বর দয়াময় নয়, মা হচ্ছে সবচেয়ে বেশি দয়াময়। বলছে কি কথা বলছো তুমি এটা? বা দেখো, মা যদি পুরুষ হোক অথবা নারী হোক, ছেলে হোক অথবা মেয়ে হোক, গর্ভে ওই 10 মাসই ধারণ করে। কিন্তু তোমার মোহাম্মদী আইনে ছেলেরা যা সম্পত্তি পাবে মেয়ে পাবে তার অর্ধেক। মা যদি আল্লাহর মতন হতেন তাহলে তো মেয়েকে রাখতেন 5 মাস, ছেলেকে রাখতেন 10 মাস। মা তো তা করেন নাই। এই প্রশ্নগুলো কিন্তু করছে যে প্রকৃতির ক্ষেত্রে তো পার্থক্য আছে, বৈষম্য নাই। নারী পুরুষের একটা শারীরিক পার্থক্য আছে, বৈষম্য নাই। কিন্তু সমাজ এই পার্থক্যটাকে বৈষম্য দ্বারা সে অবলম্বন করে রেখেছে। ফলে সমাজের যদি অগ্রগতি ঘটাতে চাও এই বৈষম্যকে দূর করতে হবে। আর এই বৈষম্য দূর করতে গেলে জ্ঞানের জগতে যে পিছিয়ে আছি সেখান থেকে কি আমাদের এগোতে হবে না? ফলে নারীকে বলেছেন এই জ্ঞানের জগতে যে আমরা পিছিয়ে আছি, এই পিছিয়ে থাকা অবস্থান থেকে আমাদের এগিয়ে আসতে হবে। জাগো ভগিনীগণ, জাগিতেই হইবে। এই আহ্বান তিনি তুলেছেন, জাগো ভগিনীগণ। আজও যদি আমরা সমাজের অগ্রগতি ঘটাতে চাই, নারী মুক্তির কথা ভাবতে চাই, সমাজের পুরুষদের গণতান্ত্রিক চেতনার বিকাশ ঘটাতে চাই, গোটা সমাজের অগ্রগতির কথা চিন্তা করতে চাই, ইভটিজিং এর নামে যে ছেলেটা মেয়েটার উপর অশালীন আচরণ করে সেই ছেলেটাকে নিজে ছোট হয়ে যায় না? সে কি শুধু মেয়েটাকে অপমান করে, নিজের রুচিতে খাটো হয়ে যায় না? তা তো হয়। সেই বোধ যদি ছেলের মধ্যে জাগিয়ে তুলতে না পারি তাহলে কি আমি একটা সম্মানজনক সমাজ তৈরি করতে পারবো? ফলে একটা সম্মানজনক, নিরাপদ, বাসযোগ্য, আমরা যদি একটা বিজ্ঞান নির্ভর, যুক্তি নির্ভর সমাজ যদি তৈরি করতে চাই, ধর্মীয় কুসংস্কার ভাঙতে হবে, সামাজিক বৈষম্যের বিরুদ্ধে লড়তে হবে এবং অধীনতামূলক সম্পর্ককে চূর্ণ করতে হবে। এই শিক্ষাটা আমার বেগম রোকেয়ার কাছ থেকে পেতে চাই। বেগম রোকেয়ার কাছ থেকে এই শিক্ষাটা শুধু কিন্তু নারীদের জন্য নয়, এটা নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্যই দরকার, মানুষের জন্য দরকার। মানুষের সমাজ প্রতিষ্ঠা করবার জন্যই আজকে বেগম রোকেয়া আমাদের খুব দরকার। বেগম রোকেয়া আজ নেই, তার আমাদেরকে দেওয়ার আর কিছু নাই, কিন্তু বেগম রোকেয়ার জীবন এবং সংগ্রাম থেকে নেয়ার আছে আমাদের অনেক কিছু। সেটা নেবার জন্যই শীতের রাতেও আপনারা অপেক্ষা করে আমাদের কথা শুনছেন। এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।